আন্দিজ পর্বতমালায় ফ্লাইট 571 দুর্ঘটনায় পড়েছিল নাকি ইচ্ছে করে ঘটানো হয়েছিল? সারা বিশ্বব্যাপী এই বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। ঘটনা প্রবাহগুলো একটু ভালো করে খেয়াল করলে আপনি নিজেই বিষয়গুলো ধরতে পারবেন। 1972 সালে উরুগুয়ের একটি বিমান ফ্লাইট 571 চিলির উদ্দেশ্যে রওনা শুরু করে। বিমানটি যখন আর্জেন্টিনার আকাশসীমা পার হচ্ছিল তখন পাইলট জানতে পারেন যে সামনে আন্দিজ পর্বতমালার উপর ভয়াবহ ঝড় চলছে। তাই কোনো বাড়তি ঝুঁকি না নিয়ে পাইলট আর্জেন্টিনার মেন্ডোজাতে জরুরি অবতরণ করেন। এখান থেকে চিলির সেই বিমানবন্দরের দূরত্ব আকাশপথে মাত্র 200 কিলোমিটারের মতো। সেখানে রাতে থেকে পরের দিন আবার যাত্রা শুরু করার কথা। সকালে দেখা গেল আবহাওয়া আরও খারাপ হয়ে গেছে, কিন্তু নিশ্চিত বিপদ জানার পরেও পাইলট বৈরী আবহাওয়ার মধ্যেই দুপুর 2টার দিকে যাত্রা শুরু করলো। আর এখান থেকেই সন্দেহের জন্ম নিতে থাকলো। তারা চাইলে আরেকদিন সেখানে থাকতে পারত, কিন্তু কেন থাকলো না? তাদের কিসের এত তাড়া ছিল? এইটুকু পথ পাড়ি দিতে মাত্র 25 মিনিট লাগার কথা। বিমান তীব্র ঘন মেঘের মধ্যে। পাইলট ভাবল তারা আন্দিজ পর্বতমালা পার হয়ে এসেছে, তাই চিলির বিমানবন্দরে ল্যান্ডিংয়ের জন্য পাইলট অনুমতি চাইল। বিমান ঘন মেঘ থেকে বেরও হলো এবং মেঘ থেকে বের হয়ে পাইলটের চিলির সবুজ প্রান্তর দেখার কথা। কিন্তু এ কি? তিনি দেখলেন আন্দিজ পর্বতমালার বিশাল খাড়া পাহাড়। এত বড় একজন অভিজ্ঞ পাইলট, যার পরতে পরতে এই পর্বতমালা চেনা, আবার রাডার ম্যাপ থাকা সত্ত্বেও এই ভুল কিভাবে করলো? এটা কি ভুল ছিল নাকি ইচ্ছে করে ঘটানো ঘটনা? সন্দেহের বেগ আরও বাড়তে থাকে। বিমান পাহাড়ের দিকে তীব্র বেগে ছুটে চলল। সংঘর্ষ এড়াতে পাইলট বিমানের ফুল ফোর্স দিলেন। এটি প্রায় কাজ করেই ফেলেছিল, প্রায়। কিন্তু শেষ রক্ষা হলো না। বিমানের নিচের অংশটি পাহাড়ের গায়ে প্রচণ্ড জোরে ধাক্কা খেল। তবে শেষ মুহূর্তের সেই চেষ্টার কারণে বিমানটি সরাসরি বিধ্বস্ত না হয়ে বরং একাধিকবার পাহাড়ের ঢালে আছাড় খেল। বিমানটি পাহাড়ের চূড়া পার হয়ে 1 সেকেন্ডের জন্য বাতাসে স্থির হয়েছিল, কিন্তু তারপর নাকটি সামনের দিকে ঝুঁকে পড়ল এবং বিধ্বস্ত বিমানটি এমন জোরে মাটিতে আছাড় খেল যে পেছনের অংশটি ছিঁড়ে আলাদা হয়ে গেল। এ সময় 3 যাত্রী এবং 2 জন ক্রু ওই অংশের সাথে হারিয়ে যান। ডানা এবং লেজবিহীন বিমানটি তখন বিশ্বের বৃহত্তম স্লেজ গাড়ির মতো পাহাড়ের ঢাল দিয়ে 200 মাইল বেগে নিচে নামতে শুরু করলো। বিমানটি একটি তুষারস্তূপে ধাক্কা খেয়ে থেমে যাওয়ার আগে আরও 2 জন যাত্রী পেছনের দিক দিয়ে বাইরে ছিটকে পড়েন। যেতে যেতে বিমানটি অবশেষে তুষারে আটকে যায়। এক মুহূর্তের জন্য সব শান্ত ছিল এবং তারপরেই শুরু হলো চিৎকার। অনেকের হাড় ভেঙে গেল এবং লাল রঙে বিমানের ভেতরটা রঙিন হয়ে গেল। অনেক যাত্রী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেলেন। বরফ শীতল আন্দিজে আটকে গেলেন কয়েকজন যাত্রী। তাদের এখান থেকে শেষ রক্ষা হবে কিনা তারা জানে না। আপাত দৃষ্টিতে ঘটনার শেষ মনে হলেও মূল রহস্য শুরু হতে থাকে এখান থেকেই। এই ছবিটি ভালো করে লক্ষ্য করুন। প্রথম দেখায় এটি তুষারের মধ্যে বন্ধুদের একটি সাধারণ আড্ডার ছবি বলে মনে হতে পারে, কিন্তু আমরা যদি একটু জুম করি তবে আপনি হয়তো অদ্ভুত কিছু লক্ষ্য করবেন। আপনারা তাদের ঠিক পাশেই তুষারে পড়ে থাকা মেরুদণ্ডের হাড় দেখতে পাচ্ছেন। এটি একটি স্পষ্ট সংকেত যে এটি কোনো সাধারণ ছুটির দিনের ছবি নয়। কিন্তু তবে এটি আসলে কি? এত বড় বিপদে পড়ার পর তারা এত হাসি খুশি কিভাবে? তবে কি তারা ইচ্ছে করেই সঙ্গীদের সাথে এমন করেছিল কেবল তারা ক্ষুধার্ত ছিল বলে? নাকি এটি কোনো দুর্ঘটনার ফল, নাকি অন্য কিছু? প্রশ্নটা যখন বেঁচে থাকার, তখন মানুষের খাদ্যাভ্যাস কতটা বিকৃত হতে পারে? এটা যে পরিকল্পিত ঘটনা সেই পক্ষের প্রমাণ বের করতে হলে আমাদের ঘটনার শুরুর দিকের কিছু বিষয় জানতে হবে। ঘটনা জানতে জানতে আপনার মনেও ধীরে ধীরে কিছু প্রশ্ন আসা শুরু হবে, যেগুলো নিয়ে আমরা ভিডিওর শেষে আলোচনা করব। ঘটনার সূত্রপাত হয় এভাবে। 1971 সালের সফল সফরের পর 1972 সালে আবারও চিলি যাওয়ার পরিকল্পনা করে উরুগুয়ের ওল্ড ক্রিস্টিয়ানস রাগবি দল। খরচ বাঁচাতে তারা বিমান বাহিনীর একটি ছোট ফেয়ার চাইল্ড বিমান ভাড়া করে। খেলোয়াড়দের সাথে যোগ দেন তাদের বন্ধু আর পরিবারের সদস্যরা। দিনটি 12 অক্টোবর আর যাত্রী সংখ্যা 40 জন। যাত্রা শুরু হলো, কিন্তু সরাসরি পথ নেওয়া ছিল ঝুঁকিপূর্ণ। আন্দিজের এই অংশে পৃথিবীর অন্যতম উঁচু পাহাড় আকনকাগুয়া অবস্থিত, যা প্রায় 7000 মিটার উঁচু।
এত উচ্চতায় ওরা ফেয়ারচাইল্ড বিমানের জন্য নিরাপদ ছিল না। তাই সরাসরি চিলির সান্তিয়াগোর দিকে না গিয়ে পাইলট দক্ষিণ দিকে তুলনামূলক নিচু প্লাঞ্চার পাসের দিকে রুট ঠিক করেন। এই পথটি সরাসরি পথের চেয়ে 3 গুণ বেশি লম্বা ছিল, কিন্তু এর সুবিধা ছিল মাঝপথে কোনো বিশাল পাহাড়ের ধাক্কা খাওয়ার ভয় নেই। সেদিন ককপিটে ছিলেন অত্যন্ত অভিজ্ঞ পাইলট কর্নেল জুলিও ফারাডাস এবং তার চেয়ে কম অভিজ্ঞ কো পাইলট লেফটেন্যান্ট কর্নেল দান্তে লাগুয়ারা। ফারাডাস আন্দেজের ওপর দিয়ে বহুবার বিমান চালিয়েছেন। আবহাওয়া খারাপ থাকায় তারা আর্জেন্টিনার মেন্ডোজাতে যে বিরতি দিয়েছিল সেখান থেকে নিশ্চয়ই কোনো চাপে পড়ে তারা পরের দিন তড়িঘড়ি করে যাত্রা শুরু করেছিল। যাই হোক, পাহাড়ে সংঘর্ষের ঠিক আগে পাইলট লাগুয়ারা এটা বোঝার সময় পেলেন না যে এটা কিভাবে সম্ভব। তিনি তো মাত্রই চিলির কুরিকো পার করেছেন, যা নিকটতম পাহাড় থেকে অন্তত 25 মাইল দূরে থাকার কথা। এত অভিজ্ঞ একজন পাইলটের অন্তত এই ভুল হওয়ার কথা নয় যেখানে রাডার ম্যাপ বা রেডিও সিগন্যাল আছে, কিন্তু তারপরেও হয়েছে। আপাতত সন্দেহের তীর হয় পাইলট নয়তো যাত্রীদের মধ্যেই কারো দিকে যাচ্ছে। আমরা গল্পে আরো এগোতে থাকলে বিষয়গুলো স্পষ্ট হতে থাকবে। যাই হোক, বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ে আছে। বেঁচে থাকা যাত্রীর সংখ্যা 33। যাত্রী আর ক্রু সহ 45 জনের মধ্যে প্রথমেই 12 জন ছিটকে গিয়েছিল। সৌভাগ্যক্রমে সেই রাগবি দলে ছিলেন রবার্তো কানেসা এবং গুস্তাভো জাবিনো নামের 2 মেডিকেল ছাত্র। যদিও তারা তখন কেবল ছাত্র ছিলেন, কিন্তু তাদের সেই সামান্য জ্ঞানই হয়ে উঠেছিল সবার শেষ ভরসা। সিটের কাভারকে ব্যান্ডেজ আর সাধারণ সেলাইয়ের সুই সুতোকে সার্জিক্যাল সুচার হিসেবে ব্যবহার করে তারা আহতদের সেবা শুরু করেন। অন্যদিকে ককপিটে পাইলট ফারাডাস মারা গেলেও কো পাইলট লাগুয়ারা যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, যিনি শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন। পাইলট দুজনেই তো চলে গেলেন, তবে বিমানের মধ্যে এমন কেউ কি ছিল যে এই দুর্ঘটনার কারণ হতে পারে? সূর্য ডুবতেই তাপমাত্রা নেমে এলো -40 ডিগ্রিতে, যা আপনার বাড়ির ফ্রিজের চেয়েও দ্বিগুণ বেশি ঠান্ডা। সাথে কোনো গরম কাপড় না থাকায় বাঁচার তাগিদে তারা বিমানের সিট কাভার খুলে একে অপরকে জড়িয়ে ধরে রাত কাটালেন। কিন্তু পরদিন সকালে দেখা গেল সেই হাড় কাঁপানো ঠান্ডায় আরও 4 জন প্রাণ হারিয়েছেন। বাকি থাকা 28 জন মানুষ তখন নির্জন বরফ উপত্যকায়। চারিদিকে কোনো গাছপালা নেই, সম্বল কেবল সামান্য কিছু চকলেট, বিস্কুট, জ্যাম এবং ওয়াইন। শুরু হলো টিকে থাকার এক নিষ্ঠুর হিসাব নিকাশ। চালু করা হলো রেশনিং ব্যবস্থা, যা ছিল অত্যন্ত কঠোর। সারাদিনে জুটত মাত্র 1 টুকরো চকলেট আর 1 চুমুক পানীয়। তবুও তাদের মনে আশা ছিল যে উদ্ধারকারীরা শীঘ্রই আসবে। ওদিকে নিখোঁজ হওয়ার পর 1 ঘন্টার মধ্যেই বিশাল অনুসন্ধান অভিযান শুরু হয়েছিল, কিন্তু একটা ভয়াবহ ভুল সবকিছু উলটপালট করে দিল। পাইলট লাগুয়ারা কন্ট্রোল রুমকে ভুল জানিয়েছিলেন যে তারা কুরিকো পৌঁছে গেছেন। ফলে উদ্ধারকারীরা লোকালয়ের আশেপাশে খুঁজছিলেন, অথচ বিমানটি পড়েছিল কয়েকশো কিলোমিটার দূরে পাহাড়ের গভীরে। সাদা তুষারের মাঝে সাদা রঙের বিমানটি যেন রহস্যজনকভাবে মিলিয়ে গিয়েছিল। পাইলটের শেষ বার্তাগুলো নতুন করে বিশ্লেষণ করতেই এক ভয়াবহ সত্যি বেরিয়ে এলো। মাত্র 4 মিনিটে অতটা পথ পাড়ি দেওয়া ছিল আক্ষরিক অর্থেই অসম্ভব। অর্থাৎ বিমানটি লোকালয়ের ধারে কাছেও ছিল না, সেটি তখনও পাহাড়ের একদম গভীরে। কিন্তু উদ্ধারকারীরা এলাকাটি শনাক্ত করতে পারলেও সাদা বরফে ঢাকা পাহাড়ের খাঁজে সাদা বিমানটি খুঁজে পাওয়া ছিল খড়ের গাদায় সুই খোঁজার মতো কঠিন। এমনকি 3টি উদ্ধারকারী বিমান একদম উপর দিয়ে উড়ে গেলেও তুষারের চাদরে ঢাকা সেই ধ্বংসাবশেষ তাদের চোখে পড়েনি। বেঁচে থাকার জন্য তাদের প্রচুর পানির প্রয়োজন ছিল। চারিদিকে কোটি কোটি টন বরফ থাকলেও সেই বরফ সরাসরি খাওয়া আরও বিপজ্জনক। ফিটোস্ট্রচ নামে এক ছেলে বরফ গলানোর এক উপায় বের করলেন। সিটের পেছনের অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করে তিনি ছোট বাটি তৈরি করলেন এবং সেগুলো সূর্যের দিকে মুখ করে রাখলেন। সূর্যের তাপে বরফ গলে পানি তৈরি হতে শুরু করল। তৃতীয় দিনে নান্দো পারাদো অলৌকিকভাবে তার অচেতন অবস্থা থেকে জেগে উঠলেন। জেগে উঠে তিনি জানতে পারলেন তার মা দুর্ঘটনায় মারা গেছেন এবং বোন গুরুতর আহত। তবুও তিনি নিজেকে শক্ত করে কাজে লেগে পড়লেন। আহতদের আরামের জন্য তারা বিমানের ভেতরে হ্যামক তৈরি করলেন। এনরিকে প্লুটেরো, যার পেটে রড ঢুকেছিল, তিনি অবাক করার মতো সুস্থ হয়ে উঠছিলেন। রবার্তো কানেসা তার পেট থেকে রডটি টেনে বের করে ক্ষত সেলাই করে দিয়েছিলেন।
এত কিছুর পরেও এই কয়েকজনের বেঁচে থাকা কেন যেন অবিশ্বাস্য লাগতে শুরু হয়। পানি আর আশ্রয়ের পর সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালো ক্ষুধা। রেশন ফুরিয়ে আসায় তারা টিকে থাকার জন্য বিমানের সিটের ফোম আর চামড়ার বেল্ট পর্যন্ত খাওয়ার চেষ্টা করেন, যা তাদের শরীরকে আরও বিষিয়ে তোলে। তখন পর্যন্ত 15 জন বন্ধু প্রাণ হারিয়েছিলেন, যাদের অবশিষ্টাংশগুলো বাইরের হাড় কাঁপানো বরফে সংরক্ষিত ছিল। শুরুতে কেউ অকল্পনীয় কিছু ভাবেননি, কিন্তু -40 ডিগ্রি ঠান্ডায় শরীরকে সচল রাখতে ক্যালোরি ছাড়া আর কোনো পথ ছিল না। নিজের নীতি আর ক্ষুধার মধ্যে শুরু হলো এক ভয়ঙ্কর মানসিক লড়াই। হয় এক নিষিদ্ধ পথ বেছে নেওয়া, নতুবা সাদা বরফের নিচে চিরতরে হারিয়ে যাওয়া। 10ম দিনে জমানো সব খাবার শেষ হয়ে গেল। এরপর শুরু হলো ইতিহাসের এক অন্যতম বিতর্কিত আলোচনা। প্রশ্ন ছিল, টিকে থাকতে তারা কি তাদের হারিয়ে যাওয়া বন্ধুদের অবশিষ্টাংশ ব্যবহার করবেন? যখন নীতি আর আবেগের লড়াই তুঙ্গে, তখন গুস্তাভো জাবিনো এক অকল্পনীয় ঘোষণা দিলেন, আমি মারা গেলে তোমরা আমার শরীর ব্যবহার করো। এই জীবনদায়ী চুক্তি সবার ভয়কে সাহসে রূপান্তর করল। রবার্তো কানেসা প্রথম ব্যক্তি হিসাবে সেই চরম পদক্ষেপটি গ্রহণ করলেন এবং সবার সামনে এক অঘোষিত লড়াইয়ের সূচনা করলেন। 11তম দিনে একটি ভাঙা রেডিওতে তারা শুনতে পেলেন এক মর্মান্তিক খবর। ফ্লাইট 571-এর উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গোটা পৃথিবী ধরে নিয়েছে তারা আর কেউ বেঁচে নেই। এই দুঃসংবাদ তাদের ভেঙে না দিয়ে বরং এক অবিশ্বাস্য জেদ তৈরি করল। তারা বুঝলেন এখন থেকে লড়াইটা কেবল তাদের একার। যারা আগে সেই চরম সিদ্ধান্তটি নিতে দ্বিধায় ছিলেন, তারাও এখন জীবনের তাগিদে সেই পথে একমত হলেন। একবার ভাবুন, আপনি ওই পরিস্থিতিতে থাকলে কি করতেন? আপনি কি সেই ধরনের খাবার গ্রহণ করতে পারতেন? সামনে বড় পাহাড়টি দেখে তারা মনে করেছিল এটার পরেই হয়তো চিলির সবুজ দৃশ্য দেখতে পারবে। তাই তারা কয়েকজন এই পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করে। পথটা এতটাই কঠিন ছিল যে মাত্র কিছু দূর উঠতেই রাত হয়ে যায়। তারা অনেক কষ্টে ওখানেই রাত কাটায় এবং পরদিন সকালে চূড়ায় উঠে যা দেখল তা তারা মানতে পারছিল না। সামনে মাইলের পর মাইল তুষার পাহাড়, সেই সাথে তারা বিমান থেকে পড়ে যাওয়া 5টি নিথর দেহ দেখেছিল। এসব দেখে ভয়ে তারা নেমে আসলো। বাঁচার আশা যেন শেষ হয়ে আসছিল। পাহাড় থেকে পালানোর চিন্তা আপাতত স্থগিত রেখে তারা টিকে থাকার দিকেই মনোযোগ দিল। প্রায় 2 সপ্তাহ অনাহারে থাকার পর তাদের সামনে আর ওই নিষ্ঠুর খাবার ছাড়া কোনো খাবার অবশিষ্ট ছিল না। দলের মধ্যে কাজ ভাগ করে দেওয়া হলো। কেউ খাদ্য সংগ্রহ ও প্রস্তুতের দায়িত্ব নিল, আর কেউ তার রোদে শুকিয়ে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করত। প্রয়োজনে আগুনে প্রস্তুত করেও তা খেতে হতো। টিকে থাকার এই কঠিন লড়াইয়ে নীতি আর আবেগের চেয়ে জীবন বাঁচানোই তখন সবচেয়ে বড় অগ্রাধিকার হয়ে উঠেছিল। টিকে থাকার লড়াইকে সুশৃঙ্খল করতে তারা নিজেদেরকে ছোট ছোট দলে ভাগ করে নিলেন। বরফ গলানো থেকে শুরু করে পরিচ্ছন্নতা, সবকিছুর জন্য ছিল নির্দিষ্ট দায়িত্ব। চরম প্রতিকূলতার মাঝেও জীবন যখন কেবল একটা ছন্দে ফিরতে শুরু করেছে, ঠিক তখনই পাহাড়ের বুক থেকে নেমে এলো এক নতুন বিভীষিকা, যা সবকিছু উলট পালট করে দিল। 29 অক্টোবর গভীর রাতে পাহাড়ে তাদের 17তম রাতে একটি ভয়াবহ তুষার ধস বিমানের উপর আছড়ে পড়ে। প্রচণ্ড আঘাতে বিমানের পেছনের অস্থায়ী দেয়াল ভেঙে যায় এবং মুহূর্তেই ভেতরটা তুষারে ভরে যায়। কয়েকজন কোনো মতে বেঁচে গেলেও বাকিরা বরফের নিচে চাপা পড়েন এবং এখানে শেষ পর্যন্ত আরও 8 জন দম বন্ধ হয়ে মারা যান। 19 জন মানুষ তখন বরফের নিচে জ্যান্ত কবরের মতো আটকা পড়েছেন। অক্সিজেন দ্রুত ফুরিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে নান্দো পারাদো একটি ধাতব রড দিয়ে বিমানের ছাদে ফুটো করে বাইরে থেকে বাতাস ঢোকার ব্যবস্থা করেন। এটি তাদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায়। ককপিট দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে উপরে ওঠার চেষ্টা করলেও বাইরে ভয়াবহ তুষার ঝড় তাদের আরও 3 দিন সেই অন্ধকার গুহায় বন্দি করে রাখে। এই সময় তাদের আগের খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় জীবন বাঁচাতে তারা তুষার ধসে হারানো সঙ্গীদের অবশিষ্টাংশ ব্যবহার করতে বাধ্য হন। কোনো রোদ বা আগুন ছাড়াই সেই চরম পরিস্থিতি ছিল অবর্ণনীয়। অবশেষে ঝড় থামলে তারা বের হতে পারেন এবং ভবিষ্যতে এমন বিপদের আশঙ্কায় বিমানের ভেতরে ও বাইরে প্রয়োজনীয় খাবার মজুত রাখার কঠিন এক সিদ্ধান্ত নেন।
ক্যাম্পে শৃঙ্খলা ফেরার পর নান্দো পারাদো বুঝতে পারলেন বসে থাকার অর্থই হলো মৃত্যু। নভেম্বর মাস আসতেই দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মের আভাস পাওয়া যাচ্ছিল, যা বরফ পাড়ি দেওয়ার জন্য উপযুক্ত। তারা 15ই নভেম্বরকে যাত্রার চূড়ান্ত তারিখ হিসেবে ঠিক করলেন। তারা সাহায্যের জন্য বের হবেন। অভিযানে যাওয়ার জন্য নির্বাচিত হলেন নান্দো পারাদো, রবার্তো কানেসা এবং আন্তোনিও ভিজিন্তিন। তার ডাক নাম ছিল টিনটিন। এই তিনজনকে বিশেষ পুষ্টিকর রসদ দেওয়া হলো, যাতে তারা শরীরে হারানো শক্তি ফিরে পান। তুষার থেকে প্রতিফলিত হওয়া তীব্র সাদা আলোর অন্ধত্ব থেকে বাঁচতে তারা ককপিটের প্লাস্টিক আর তার দিয়ে বিশেষ চশমা তৈরি করলেন। তাদের প্রস্তুতি ছিল সামান্য, কিন্তু জেদ ছিল অদম্য। সে সময় তাদের কাছে প্রচুর পোশাক ছিল। অনেক মানুষ মারা যাওয়ায় সবার বাড়তি জামা কাপড় পাওয়া যাচ্ছিল। অবশেষে 15ই নভেম্বর পারাদো, কানেসা আর টিনটিন ভুল করে উল্টো পথে হাঁটা শুরু করলেন। তারা চিলির খোঁজে খাড়া পাহাড়ের বদলে পূর্ব দিকের উপত্যকা বেছে নিলেন, এই আশায় যে হিমবাহিটির পরেই হয়তো লোকালয়ের দেখা মিলবে। সাথে নিয়ে নিলেন তাদের টিকে থাকার শেষ সম্বল, সেই অবশিষ্টাংশ খাবারগুলো। প্রায় 1.5 ঘন্টা পর তারা এক অপ্রত্যাশিত নিদর্শনের দেখা পেলেন। বরফের নিচে চাপা পড়া বিমানের সেই বিচ্ছিন্ন লেজের অংশ, যা দুর্ঘটনার সময় কয়েক মাইল দূরে ছিটকে পড়েছিল। সেই লেজের ভেতর তারা কিছু দারুণ জিনিস খুঁজে পেলেন: গরম কাপড়, কিছু খাবার দাবার এবং সামান্য কিছু ঔষধ। ছেঁড়া সুটকেসের ভেতরে তারা একটি ক্যামেরাও খুঁজে পেয়েছিলেন। সে সময় এটি হয়তো গুরুত্বপূর্ণ ছিল না, কারণ তারা তো ক্যামেরা খেতে পারবে না, কিন্তু এটি বেঁচে থাকাদের কোনো সাহায্য না করলেও আমাদের জন্য এটি ছিল অমূল্য। এই ক্যামেরার মাধ্যমেই সেই অবিশ্বাস্য ছবিগুলো তোলা হয়েছিল, যা এই ভিডিও জুড়ে আপনারা দেখছেন বা দেখবেন। বিমানের লেজের অংশে পাওয়া কিছু চকলেট আর সামান্য পানীয় তাদের ঝিমিয়ে পড়া শরীরে নতুন করে প্রাণ ফিরিয়ে দেয়। পরদিন সকালে তারা আবার পূর্ব দিকে যাত্রা শুরু করেন, কিন্তু দ্রুতই বুঝতে পারেন তারা ভুল পথে যাচ্ছেন। লোকালয় থেকে আরও দূরে পাহাড়ের গভীরে 3000 মিটার উচ্চতায় খোলা আকাশের নিচে সেই রাত্রি ছিল বিভীষিকাময়। ঘুমিয়ে পড়া মানে নিশ্চিত মৃত্যু, তাই একে অপরকে আঘাত করে তারা সারা রাত জেগে থাকতে বাধ্য হন। দুর্গম পাহাড়ের এই বৈরী পরিবেশে টিকে থাকার জন্য তারা প্রতিনিয়ত এমন সব নতুন নতুন কৌশল বের করেছিলেন, যা সাধারণ অবস্থায় কল্পনা করাও অসম্ভব। তারা বিমানের কাছে চলে আসেন। যারা শুরুর দিকে সেই খাবারগুলো খাওয়া শুরু করেন, তাদের কাছে এই খাবারগুলো একদম সাধারণ খাবারের মতো হয়ে গিয়েছিল। তারা অভ্যস্ত হয়ে গিয়েছিল, আর এই কারণেই তারা সেই সময় এত নর্মালভাবে হাসি খুশি মনে এই ছবিটি তুলেছিলেন। তারা সেই সময় স্বাভাবিক মানুষ ছিলেন না। 12 ডিসেম্বর 1972 সালে নান্দো পারাদো তার ভাগ্নের জন্য কেনা একজোড়া লাল জুতো বিমানের গায়ে ঝুলিয়ে দিয়ে এক অঘোষিত প্রতিজ্ঞা করলেন। এরপর তিনি রবার্তো কানেসা এবং টিনটিন পশ্চিমের সেই খাড়া পাহাড়ের পথে তাদের জীবনের সবচেয়ে বড় বাজি ধরে রওনা হলেন। অভিজ্ঞ পর্বত আরোহীদের বদলে এই 3 তরুণ 60 ডিগ্রি খাড়া তুষারের ঢাল বেয়ে সরাসরি উপরে ওঠার দুঃসাহস দেখালেন। প্রতিটি পদক্ষেপ ছিল মৃত্যুর সাথে আলিঙ্গন করার মতো। কোনো মতে তৈরি স্লিপিং ব্যাগে 40 ডিগ্রি ঢালে কাটানো সেই রাত্রি ছিল তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা। 3 দিনের অতি মানবীয় প্রচেষ্টায় অবশেষে 15 ডিসেম্বর তারা 4600 মিটার উঁচু এক অজানা শৃঙ্গে পা রাখেন। নান্দো পারাদো প্রথম মানুষ হিসেবে এই শৃঙ্গ ওঠেন এবং তার বাবার সম্মানে এর নাম দেন মাউন্ট সেলার। কিন্তু চূড়ায় উঠে তারা যা দেখলেন তা ছিল কল্পনাতীত। ওপাশে চিলির সবুজ উপত্যকা নেই, বরং মাইলের পর মাইল ছড়িয়ে আছে কেবল ভয়ঙ্কর সব বরফ পাহাড়। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তারা বুঝলেন চিলি এখনো অনেক দূরে। খাবার ফুরিয়ে আসছিল, তাই তারা এক কঠিন সিদ্ধান্ত নিলেন। টিনটিন তার ভাগের খাবার বাকি দুজনকে দিয়ে একা বিমানে ফেরার সিদ্ধান্ত নিলেন, যাতে পারাদো আর কানেসা বেশি দিন টিকে থাকতে পারেন। তিনি একটি সিট কুশনকে স্লেজ বানিয়ে মাত্র 45 মিনিটে পাহাড়ের নিচে বিমানের কাছে পৌঁছে গেলেন। এদিকে 19 বছরের কানেসা আর 23 বছরের পারাদো একে অপরের হাত ধরে এগিয়ে গেলেন এক অনিশ্চিত পথে। পাহাড় থেকে নামার সময় পারাদো এক পর্যায়ে ঘন্টায় 60 মাইল বেগে স্লেজিং করে নিচে নামেন। প্রায় 2.5 মাস পর তারা প্রথমবারের মতো বরফের সীমানা পার হয়ে পাথুরে জমিতে পা রাখলেন। কিন্তু নতুন বিপত্তি দেখা দিল। বরফ না থাকায় তাদের সাথে টিকে থাকার শেষ রসদ নষ্ট হতে শুরু করল। খাবার ফুরিয়ে আসা আর প্রচণ্ড শারীরিক দুর্বলতা সত্ত্বেও তারা এগিয়ে চললেন। দীর্ঘ 1 সপ্তাহ হাঁটার পর তারা একটি মরিচা ধরা টিনের কৌটা আর গরুর পালের দেখা পেলেন।
যা ছিল এই জনমানবহীন পাহাড়ে মানুষের অস্তিত্বের প্রথম চিহ্ন। 19 বছরের রবার্তো কানেসা তখন এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে প্রতিটা পদক্ষেপ ছিল তার জন্য এক মরণপণ লড়াই। অবশেষে ক্যাম্প ছাড়ার 9ম দিনে কানেসা ধুলোর মধ্যে ক্লান্ত হয়ে শুয়েছিলেন। তখন তিনি নদীর ওপরে ঘোড়ায় চড়া মানুষ দেখতে পেলেন। তিনি উঠে দাঁড়িয়ে সাহায্য ডাকার চেষ্টা করলেন, কিন্তু তার শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট ছিল না। তিনি উঠে দাঁড়ানোর মতো অবস্থাতেও ছিলেন না। নদীটির প্রচণ্ড গর্জনের কারণে উপরে থাকা ঘোড়সওয়ারদের সাথে যোগাযোগ করা অসম্ভব হয়ে পড়েছিল। পরদিন সকালে একজন আরোহী পাথরে কাগজ ও পেন্সিল বেঁধে এপারে ছুঁড়ে দেন। নান্দো পারাদো সেই চিরকুটে লেখেন, আমি বিমান দুর্ঘটনার শিকার, 10 দিন ধরে হাঁটছি, বিমানে আরও 14 জন মানুষ আছে, আমাদের কোনো খাবার নেই, আমাদের দ্রুত সাহায্য প্রয়োজন। ঘোড়সওয়াররা তাদের উদ্ধার করে কুঁড়ে ঘরে নিয়ে যান। টানা 72 দিন পর তারা প্রথমবার স্বাভাবিক খাবার খেলেন। 10 দিনের সেই দীর্ঘ পথ চলা 19 বছরের কানেসাকে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। পারাদো পরে বলেছিলেন, আর একদিন দেরি হলে কানেসাকে জীবিত পাওয়া অসম্ভব হতো। খবর পাওয়া মাত্রই চিলির কর্তৃপক্ষ 3টি হেলিকপ্টার পাঠায়। নান্দো পারাদো নিজে আকাশ থেকে পথ দেখান। সেই 4600 মিটার উঁচু পাহাড়ের প্রচণ্ড বাতাস আর পাতলা আবহাওয়ার কারণে প্রথমবার ব্যর্থ হলেও দ্বিতীয় প্রচেষ্টায় হেলিকপ্টারগুলো চূড়া পার হতে সক্ষম হয়। অবশেষে পারাদোর পরিচিত একটি পাথরের চিহ্ন দেখে হেলিকপ্টারগুলো সেই বিধ্বস্ত বিমানের দেখা পায়। নিচে থাকা বন্ধুদের জন্য সেটি ছিল এক অবিশ্বাস্য নবজন্মের মুহূর্ত। পুরো গল্পটি জানার পর সব স্বাভাবিকই মনে হচ্ছে, কিন্তু আপনার অজান্তেই এখানে তৈরি হয়ে গেছে কিছু প্রশ্ন যা পৃথিবী জুড়ে সমালোচনা হয়েছে। প্রথম প্রশ্নটি হলো, আর্জেন্টিনার মেন্ডোজাতে থাকা নিরাপদ হওয়ার পরেও তারা কেন ঝড়ের সংকেত থাকা সত্ত্বেও আকাশ পথে ওড়ার ঝুঁকি নিয়েছিলেন? অভিজ্ঞ পাইলট ফারাডাস কেন এমন বিপজ্জনক রুটে নিজে বিমান না চালিয়ে একজন অনভিজ্ঞ কো পাইলটের হাতে নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছিলেন? ম্যাপ অনুযায়ী 25 মাইলের পথ মাত্র 4 মিনিটে পাড়ি দেওয়া আক্ষরিক অর্থে অসম্ভব জেনেও পাইলট কেন রেডিওতে দাবি করলেন যে তিনি পাহাড় পার করে ফেলেছেন? সান্তিয়াগো এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম কেন পাইলটের দেওয়া অসম্ভব তথ্যের সত্যতা যাচাই না করেই তাকে নিচে নামার অনুমতি দিল? তারা কি সত্যিই 10 দিন অপেক্ষা করেছিলেন, নাকি নৈতিকতা হারিয়ে খাবার শেষ হওয়ার আগেই বন্ধুদের ব্যবহার শুরু করেছিলেন? গবেষকরা তাদের সাথে কথা বলে সেই জায়গা পরিদর্শন করে প্রশ্নগুলোর উত্তর এইভাবে দেওয়ার চেষ্টা করেছেন। মেন্ডোজাতে থাকার সুযোগ থাকা সত্ত্বেও যাত্রা শুরু করার প্রধান কারণ ছিল আইনি জটিলতা। সে সময় বিদেশি সামরিক বিমান আর্জেন্টিনার মাটিতে টানা 24 ঘন্টার বেশি থাকার অনুমতি ছিল না। পাইলটদের সামনে তখন মাত্র 2টি পথ খোলা ছিল, হয় উরুগুয়েতে ফিরে গিয়ে সব টিকিটের টাকা ফেরত দেওয়া, অথবা ঝুঁকির মধ্যেও চিলির দিকে এগিয়ে যাওয়া। সম্ভবত এই আর্থিক ও আইনি চাপের কারণেই তারা মেন্ডোজা ছাড়ার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিলেন। অভিজ্ঞ পাইলট ফারাডাস নিজে বিমান না চালিয়ে অনভিজ্ঞ কো পাইলট লাগোয়ারাকে নিয়ন্ত্রণ দিয়েছিলেন মূলত প্রশিক্ষণের উদ্দেশ্যে। ফারাডাস এই রুটটিতে বহুবার ওড়ার কারণে হয়তো অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন এবং ভেবেছিলেন ঝড়ের মধ্যেও তিনি পাশ থেকে দিক নির্দেশনা দিয়ে পরিস্থিতি সামলে নিতে পারবেন। কিন্তু কুয়াশা আর বাতাসের তীব্রতায় সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। ম্যাপ অনুযায়ী 25 মাইলের পথ 4 মিনিটে পাড়ি দেওয়া ছিল অসম্ভব। এর কারণ ছিল মেঘের কারণে পাইলটদের ডেড রিকর্ডিং বা সময়ের হিসেবে মারাত্মক ভুল। তাদের বিমানটি তীব্র বিপরীত বাতাসের সম্মুখীন হয়েছিল, যার ফলে তারা যতটা পথ এগিয়েছেন বলে ভেবেছিলেন বাস্তবে ততটা এগোতে পারেননি। এই গাণিতিক ভুলের কারণেই তারা সময়ের অনেক আগেই পাহাড় পার হওয়ার ভুল ঘোষণা দেন। সান্তিয়াগো এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম সে সময় পাইলটের তথ্যের উপর পুরোপুরি নির্ভরশীল ছিল। ওই অঞ্চলে তখন পর্যাপ্ত রাডার কভারেজ ছিল না, ফলে পাইলট যখন দাবি করলেন তিনি পাহাড় পার হয়ে গেছেন, তখন কন্ট্রোল রুম কোনো স্বতন্ত্র ভেরিফিকেশন ছাড়াই তার উপর আস্থা রেখে নিচে নামার অনুমতি দিয়েছিল, যা একটি বড় প্রশাসনিক অবহেলা হিসেবে গণ্য করা হয়। টিকে থাকা যাত্রীদের দাবি অনুযায়ী তারা 10 দিন পর্যন্ত রেশনের সামান্য খাবার খেয়ে অপেক্ষা করেছিলেন, কিন্তু 10ম দিনে রেডিওতে যখন তারা শুনলেন যে উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে, তখনই তারা খাবারের সেই চরম সিদ্ধান্তটি নিতে বাধ্য হন। 12 অক্টোবর 1972 সালে যখন বিমানটি যাত্রা শুরু করেছিল তখন এতে 45 জন ছিল। 72 দিন পর যখন উদ্ধার অভিযান শেষ হলো তখন মাত্র 16 জন জীবিত ছিলেন। আন্দিজে ফ্লাইট 571 হারানোর আজ 50 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে।
প্রতি বছর 22শে ডিসেম্বর তারা সবাই একত্রিত হয়ে তাদের ফিরে আসার দিনটি পালন করেন। নান্দো পারাদো একে তাদের সবার দ্বিতীয় জন্মদিন বলেন। এই মিরাকল অব দ্য আন্দিজ মানুষের অদম্য ইচ্ছাশক্তি, বন্ধুত্ব এবং টিকে থাকার লড়াইয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। একবার অ্যান্টার্কটিকায় ফেঁসে যায় একটি জাহাজ, যেখানে 28 জন অভিযাত্রী ছিল। 10 মাস বরফের চাপে আটকে থাকার পর জাহাজটি ভেঙে তলিয়ে যায় এবং তারপর থেকে তাদের সাথে ঘটতে থাকে আরও ভয়ঙ্কর কিছু ঘটনা, যেটি দেখতে এখানে ক্লিক করতে পারেন।